এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওকে আমি এতটাই ব্যস্ত রাখবো যে অন্যদিকে মনোযোগ দেওয়ার ফুরসত পর্যন্ত পাবে না। শুধু দেমির একটু আয়ত্তে আসলেই আমাদের কাজ সহজ হয়ে যাবে। সময় তো কিছুটা অবশ্যই প্রয়োজন। জিয়া শান্তশিষ্ট হলেও অবুঝ নয়। সাবধানতা বজায় রেখে এগোতে হবে আমাদের। দেমিরের জন্য কি অশিক্ষিত অবুঝ কাউকে আনা সম্ভব ছিল? তুমিই বলো। ওই ছেলে এরূপ অসন্তোষজনক কিছু টের পেলেই ঝামেলা বাঁধিয়ে দিত। আমি তো এখনো ভয়ে আছি। দেমির যদি বুঝে ফেলে যে জিয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, কিংবা মেয়েটার যে রূপ বলতে কিছুই নেই, তুল কালাম বেঁধে যাবে। তাই পরিস্থিতি সাপেক্ষে এতটুকু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আর তাছাড়া দেমির কোনো ছোট বাচ্চা নয়। ও একটু হলেও আমাদের পরিস্থিতি আঁচ করতে পারছে। আচ্ছা রাখছি তাহলে, নিজের খেয়াল রেখো। কল কেটে যেতে এক দীর্ঘশ্বাস ছাড়ে তনিমা। মাঝে মাঝে মনে হয় আপন স্বার্থের জন্য সব সম্ভব, তবে সর্বদা একটা কিন্তু থেকেই যায়। কারো হক নষ্ট করে কি তারা ভালো থাকতে পারবে? কিন্তু তারা তো অতিরিক্ত কিছু করছে না। এমনকি এসবের কিছুই হতো না যদি না দেমির আপন সীমা অতিক্রম করত। সব অস্থিরতার একদিন অবসান ঘটে। সব অশান্ত ঢেউই এক ঝড়ের প্রকোপে পড়ে শান্ত হয়ে আসে। দেমির তারই এক উৎকৃষ্ট উদাহরণ। সকাল থেকে না খাওয়া বিধায় কোনো গায়গুই করেনি দেমির। শান্ত বদনে খেতে বসেছে। এখন আর তার আবদার পূরণ করবার কিংবা জেদ সামাল দেওয়ার কেউ নেই। উল্টো এর বিপরীতে ওর অসহায়ত্বের সুযোগ নিয়ে কটাক্ষ শোনানোর মতো মানুষ ঠিকই রয়েছে। জিয়া স্বামীকে একবার পরখ করে চুপচাপ খাবার সাজাতে বসেছে। টুংটাং চামচের শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই কামড়া জুড়ে। প্লেটে খাবার ওঠানো শেষ করে কিছু বলবে জিয়া, তার আগে দেমির থমথমে কণ্ঠে বলে, প্লেটে চামচ দিয়ে আমাকে দাও। ভ্রু কুচকে একবার প্লেট তো আরেকবার দেমিরের দিকে তাকাই। নিজে নিজে খাবে নাকি? কি হলো, কানে শুনোনি? প্লেট দাও হাতে। জিয়ার তর্ক করার সাহস কিংবা ইচ্ছে কোনোটি হলো না। চুপচাপ পেতে রাখা হাতের উপর প্লেটটি ধরিয়ে দিয়ে নীরবতা মেনে পাশে বসে থাকে। এদিকে প্রকাশ না করলেও দেমির পড়েছে বিপাকে। তাড়ামো করে প্লেট নিলেও সে এই অবস্থায় নিজ হাতে কখনো খায়নি। হাতড়ে হাতড়ে কি খাবার খাওয়া যায়? পরিচারক ছেলে সবসময় চামচে করে ওর মুখে তুলে দিত, অথচ আজ সেটুকুর ব্যবস্থাও নেই। তাই বিনা বাক্যে চেষ্টা করলো দেমির। প্রথমেই চামচ খুঁজতে গিয়ে হাত মাখামাখি হলো কিছুটা। বিরক্তি ও চাপার আগে দেমিরের উচ্চ নাক কুচকে গেল মুহূর্তেই। চেহারা হলো বিকৃত। পাশেই শান্ত চোখে সবটা পরখ করছে জিয়া। লোকটা খুব সহজেই বিরক্ত হয়ে যায় এবং সাথে সাথেই তার সুদর্শন মুখটি ভয়ঙ্করভাবে কুঁচকে যায়। পুরোই শিশু সুলভ স্বভাব। জিয়ার কেন যেন হাসি পেল। লোকটা একটু জেদি, অহংকারী, কিন্তু তবু কোথাও যেন আরেক ভিন্ন সত্তা লুকিয়ে আছে। আছে এক প্রাঞ্জল রূপ, যেটা হয়তো এই চেহারায় উল্টোপিঠ। জিয়া সানন্দে অপেক্ষা করবে সেই রূপ দেখার। তার কাছে অঢেল সময় আছে। হুম, বরঞ্চ এখন থেকে তার সবটা সময় এই দেমির নামক লৌহ মানবের জন্যই তো বরাদ্দ। এত সময়ে নিজ হাতে না খাওয়ার অভ্যাস, আনাড়িপনায় মৃদু মন্দ হাত কাঁপছে দেমিরের। সেই কম্পিত হাতে এক চামচ মুখের কাছে নিতে সেটি লক্ষ্যচ্যুত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারপাশে। পাশে জিয়া বসে দেমিরকে এই অবস্থায় দেখছে। ভাবতে এই দেমির খুবই অস্বস্তিতে পড়ল। নিজেকে প্রচণ্ড অপমানিত বোধ হলো। নিজ অক্ষমতার উপর জমা হলো সুপ্ত ক্রোধ। তবু অস্থির দেমিরাজ ভীষণ ধৈর্যশীলতার পরিচয় দিতে বদ্ধপরিকর। প্রথমবার ব্যর্থ হলেও আবার চেষ্টায় মত্ত হতে জিয়া হাত থেকে প্লেটটা কেড়ে নিল। ওর পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। এরূপ করুণ দৃশ্য চোখের সামনে দেখা আদৌ সম্ভব? হাত খালি হতেই দেমির শক্ত গলায় বলে, কি হয়েছে? প্লেট নিয়েছো কেন?
জবাব আসে না। অনুভব করে ওর গায়ের উপর কোনো এক কাপড় দিয়ে ঝাড়া দেওয়া হচ্ছে কিছু। দেমির বুঝলো তার ফেলে দেওয়া খাবারটুকু জিয়া পরিষ্কার করছে। কাজ শেষ হতেই কানে আসে অত্যন্ত কোমল এক কণ্ঠস্বর, যে স্বরে আছে এক যত্নশীলতার প্রলেপ। আমি খাইয়ে দিই? আকুতি না দেমিরের করার কথা, প্রয়োজন ওর। অথচ মেয়েটি এমন আচরণ করছে যেন কষ্ট দেমিরের না নিজের হচ্ছে। তবু দমে গেল না দেমির। নাছর বান্দা হয়ে বলল, আমাকে দাও, পারবো আমি। কিছু হবে না, আমি তো। এই কথাটায় কি যেন ছিল। দেমির থেমে গেল। যুক্তি দিয়ে বললে, জিয়ায় ওর আপনজন এখন। তবু এই অব্যক্ত জড়তা মিটবার নয়। দেমিরকে চুপ থাকতে দেখে জিয়া স্মিত হাসল। অতপর প্রসন্ন মন নিয়ে প্লেটে হাত দিল। দেখি হা করুন। খাওয়ার জন্য টেবিলের এই পাশে আলো জ্বলছে। দেমিরের পরিহিত মোটা কালো ফ্রেমের আড়ালে থাকা ঝোঁক দুটো ছোট হয়ে আসে। আদেশের সুরে বলে, হাত ধুয়ে আসো, সাথে চামচগুলোও আবার ধুবে। জিয়া অবাক হয়ে বলে, আমি তো খাওয়ার জন্য হাত ধুয়েছি, আবার কেন ধুবো? আর চামচ দিয়েই বা কি হবে? দেমির অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি হাত দিয়ে খাইয়ে দিবে নাকি? যদি এমন কিছু ভেবে থাকো তাহলে বলছি একদম না। কিন্তু এ যাত্রায় দেমিরকে আর সুযোগ দেয়নি জিয়া। বরঞ্চ নিজের রাস্তা বুঝে এক লোকমা ভাত আচমকা ওর মুখে তুলে দিয়েছে। ঘটনার আকস্মিকতায় মুখ বনে যায় দেমির। জিয়া সেদিকে তাকিয়ে ঠোঁট চাপিয়ে হেসে বলে, আপনি দ্রুত মুখেরটা শেষ করুন, আমি আরেক লোকমা নিয়ে প্রস্তুত। দেমির এবার চুপচাপ খাবার চিবোতে লাগলো। তার আর কিছু বলতে ইচ্ছে হলো না। আজ কত বছর পর কেউ মুখে তুলে খাইয়ে দিয়েছে তাকে। ঠিক মনে পড়ছে না কেউ কখনো এত নরম কোমল জোর খাটিয়েও তার কার্যসিদ্ধি আদায় করে নেয়নি দেমিরের থেকে। এই আচরণে আছে এক তীব্র অধিকার বোধ, যে অধিকার বোধ মিষ্টি এক আবেশ তৈরি করতে সক্ষম। রাগ হওয়ার বদলে উল্টো দেমিরের এতক্ষণের শক্ত চেহারাও মলিন হয়ে এসেছে। কিছুক্ষণ চুপ থেকে শুধু অস্ফুটে বলল, সার্ভেন্টরা চামচ দিয়ে খাইয়ে দিত। আপনি বলছেন আমি আর সার্ভেন্ট একই? জিয়া উন্মুখ হয়ে তাকে প্রশ্ন করে, অথচ দেমির উত্তর দেয় না। চুপ থেকে খাবার চিবোতে থাকে। দেমিরকে শান্ত দেখে জিয়াও আর ঘাটাতে চাইল না ওকে। কিন্তু একটু পর কানে আসে হতাশাগ্রস্ত প্রশ্ন। স্পষ্ট কানে বাজে এক দীর্ঘশ্বাসের শব্দ। আমার মতো এক অন্ধ ছেলেকে কেন বিয়ে করলে তুমি? তোমার কিংবা তোমার পরিবারের কোনো দিক থেকে কিছুর কমতি নেই, তাহলে শুধু শুধু এত কষ্ট করতে কেন রাজি হলে? আমাদের মতো হাই সোসাইটির মেয়ে তুমি। আশেপাশে সম্বন্ধ খুঁজলে অনেক ভালো ভালো প্রস্তাব পেতে। রূপ গুণ কিংবা শিক্ষায় কোনোটাতেই তো পিছিয়ে নেই তুমি। জিয়ার হাত থেমে যায়। প্রবল এক ভয় তার অভ্যন্তরীণ খামচে ধরে তৎক্ষণাৎ। চেহারার রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। দেমির এসব কি বলছে? জিয়া হাই সোসাইটির মেয়ে, রূপে গুণে অনন্যা? কে বলেছে এসব? তনিমা ভাবি? কিন্তু কেন? আচ্ছা, এগুলো বলেই কি দেমিরকে বিয়েতে রাজি করানো হয়েছে? স্পষ্ট প্রতারণা। জিয়ার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় সহসা। কেউক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে ভ্রু কুচকায় দেমির। খাওয়ানো শেষ? দেমিরের কথায় জিয়ার সম্বিত ফিরে কোনো মতে নিজেকে সামলে বলে, না, দিচ্ছি। দেমির ফের প্রশ্ন করে, আমার প্রশ্নের জবাব দিলে না যে? জিয়ার খুব করে কান্না পাচ্ছে। এসব কি হচ্ছে তার সাথে? কোনগুলো ধাঁধায় সে ফেসে গেল। বেদনাগ্রস্ত মন নিয়ে একবার পূর্ণ দৃষ্টি মেলে দেমিরের মুখ কান্তি পর্যবেক্ষণ করে বলে, আমরা কেউই নিখুঁত নই। ছোট বড় কমতি নিয়েই আমরা সবাই তৈরি। আপনি যেভাবে নিজেকে সম্পূর্ণ মনে করেন না, সেরকমই কোনো একভাবে হয়তো আমিও নই। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে ওঠে একে অপরের পূর্ণতা ও অপূর্ণতা মিলে শূন্য স্থানটি ভরাট করার জন্য, ত্রুটিকে আপন করে নেওয়ার জন্য। আমি যেমন আপনারটা নিয়েছি, আশা করি সুদূর ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনিও আমারটা গ্রহণ করবেন। আর যদি না করি? আমি জিয়া, সম্পর্কের মূল্য দিতে জানি। একে আগলে রাখতে নিজের সর্বস্বটা বিলিয়ে দিতেও পিছপা হব না। কিন্তু যদি আপনার দ্বারা আমার আত্মসম্মানে আঘাত লাগে, যদি মনে হয় আমি আপনার জীবনে থাকা এক অন্তরায়, তখন আমি নিজ থেকেই সরে গিয়ে সেই রাস্তা পরিষ্কার করে দিব।
সম্পর্ক শেষ করার কথা কেন উঠছে দেমির জানে না কেন, কিন্তু এই কথাটি তার পছন্দ হলো না। অথচ আজ সকালে সে নিজেই এই সম্পর্কে জড়াতে চায়নি। শুনেছিল স্ত্রীদের মাঝে বিশেষ এক মায়া কাজ করে। দেমির হয়তো দ্রুত সেই মায়ায় বেঁধে যাবে, কারণ এই যে কোনো কিছু ভালো না লাগলে সে কখনো ইচ্ছের বিরুদ্ধে সেই কাজটি করে না। কিন্তু এখন চুপটি করে এখানেই বসে আছে, মেয়েটির হাতে খাচ্ছে, ওর কথা শুনছে। এর বদলে দেমির অনুভব করছে সর্বদা যেই বেনামি এক অস্থিরতা ওর মনকে গ্রাস করে থাকে, সেখানে আজ এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। অন্তঃস্থলে ভার অনুভব হচ্ছে না, কেমন যেন হুট করেই তার হালকা লাগছে। এক লহমায় এই পরিবর্তন, ঠিক যেন এক ইন্দ্রজালের ন্যায়, যে জালের নাম হয়তো জিয়া। পুরো বর্ষার ঘর জুড়ে পিনপতন নীরবতা, বাতাসে এক স্বস্তিকর আভাস। রাজকীয় সোফায় বসে থাকা দুই রমণী নিষ্পলক একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কেউ কারো পর নজর না সরাতে বদ্ধপরিকর। একজনের দৃষ্টি প্রশ্ন ও উদ্বিগ্নতার ভরপুর, তো অন্যের মাঝে এক অচেনা সম্পূর্ণ অজানা কুটিলতা। বুদ্ধিমতী জিয়া দৃষ্টি পড়তে জানে, কারো মাঝে পক্ষীলতা থাকলে, কারো মন দূষিত হলে সে অনুভব করতে পারে। সে বুঝতে পেরেছিল তনিমা সহজ কোনো ব্যক্তি নয়, পরিস্থিতির খেলায় ও বাজিমাত করতে জানে, কিন্তু এত গভীর জটিলতা জিয়া মোটেও আশা করেনি। সদা নিজের অনুভূতিকে সামলে রাখা জিয়া এবার আত্মনিয়ন্ত্রণে ব্যর্থ হলো। ধৈর্যের বাঁধ ভেঙে কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে অভিযোগ জানিয়ে বলল, আপনি জবাব কেন দিচ্ছেন না ভাবি? আপনি এমনটা কেন করেছেন? দেমিরকে সাহেবকে মিথ্যে বলে আপনি ওনার সাথে প্রতারণা করেছেন। আমায় ওনার সম্মুখে মিথ্যুক ও সুবিধাবাদী সাব্যস্ত করার অপপ্রচেষ্টা করেছেন। কথার তালে জিয়ার কণ্ঠস্বর ক্রমশ ভিজে এলো। তার নিজেকে এই মুহূর্তে বড্ড অসহায় মনে হচ্ছে। মানবিকতা ও প্রয়োজনের মাঝে সে এখন দোদুল্যমান, এদিকে জবাবদিহিতা একদম পছন্দ নয় তনিমার। উপরন্তু জিয়ার মতো কারো কাছে তো মোটেই নয়। চোখ শুরু করে গম্ভীর স্বরে বলে ওঠে, নিঃসীমায় থাকো জিয়া, কণ্ঠ নিচু করো। কার সামনে কথা বলছো মনে রেখো, নতুবা পরিণতি এমন করে ছাড়বো তোমার জন্য যে শেষ গিয়ে একুল ওকুল কিছুই বাকি থাকবে না। হতভম্ব হয়ে তাকে রয় জিয়া নিস্তেজ কণ্ঠে বলে, কি বলতে চাইছেন? তনিমা এ যাত্রায় কুটিল হাসে, যা দেখে মুহূর্তে জিয়ার ভীষণ করে গা গুলি উঠল। জিয়াকে অশান্তিতে রেখে তনিমা আরাম করে পিঠ হেলিয়ে দিল দামি সোফায়, পায়ের উপর পা তুলে ছন্দ নাচাতে লাগলো। অনাগ্রহ প্রকাশ করে ডান হাত সম্মুখে তুলে আঙুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ভাব নিয়ে বলল, সবার প্রথম তোমার বাবার চিকিৎসা বন্ধ করে দিব, দ্বিতীয়ত দেমিরকে বলবো তুমি ফ্রড করেছো। সুন্দর মতন ওর জীবন থেকে তোমাকে বের করে নিয়ে আসব, যার কারণে তোমার পরিবারকে লাঞ্ছিত হতে হবে। অতঃপর তালাকপ্রাপ্ত হয়ে এই জাজমেন্টাল সোসাইটিতে তোমাকে বেঁচে থাকতে হবে। আর যদি তুমি আমার কথা মেনে চুপ থাকো, ঠিকঠাক দেমিরের খেয়াল রেখে শান্তিতে সংসার সাজাও, তাহলে তোমার পরিবার ভালো থাকবে, সাথে তুমি এবং দেমিরও সুখে থাকবে। উনি আমার সব কথা বিশ্বাস করবেন? দেমির আমার কথা শুনতে বাধ্য। তনিমার কণ্ঠে এক দুর্দমনীয় অহমিকা। জিয়া সেই জলজলে চোখে তাকিয়ে এর সত্যতা অনায়াসে পেয়ে গেল, তবু থেমে না থেকে ফের বলল, উনি তো আপনার পরিবারের সদস্য, কেন করলেন ওনার সাথে এমনটা? ওর যেই স্বভাব ও অবস্থা, কোনো ভালো মার্জিত পরিবারের শিক্ষিত রূপবতী মেয়ে ওকে কখনো বিয়ে করতে রাজি হতো না। আর নাইবা অহংকারী দেমির কম কিছুতে মানিয়ে নিবে কখনো। কতদিন এই বেয়াদ্দপটাকে সামাল দিব বলো তো? আমি এবং ওর ভাই দুজনেই ক্লান্ত, তাই এই রাস্তা ধরতে হলো। তনিমার মাঝে অনুতাপ কিংবা সংশয়ের লেশ মাত্র নেই। জিয়া যেন কথা বলতেও ভুলে গেল। অতঃপর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে কদম বাড়াতে গিয়েও থেমে গিয়ে বলল, সত্য কখনো চাপা থাকে না। তাহলে তো বলতে হয় জিয়া,
তুমি দিনরাত শুধু এই দুয়াই করো যেন দেমির কখনো কিছু টের না পায়। তাহলে কিন্তু দুর্দশা তোমারই হবে। তুমি উৎখাত হবে ওর জীবন থেকে। একদম টেনে হিস্ট্রে বের করে দিব তোমাকে। আমাদের কিছুই হবে না। জিয়ার কদম স্থির করে দিয়ে তনিমা বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। জিয়ার হৃদয় সহসা খামচে ধরে। তার জন্য কোনো পথ খোলা নেই। যা হচ্ছে তাই ওকে মেনে নিতে হবে। নিজেকে ছেড়ে দিতে হবে ভাগ্যের লিখনের উপর। কিন্তু ওর এক প্রচেষ্টা সর্বদাই থাকবে, আর তা হলো দেমিরের জন্য এক আদর্শ স্ত্রী হয়ে ওঠা। সময়ের সাথে সেই কঠিন মনে নিজের জন্য জায়গা করে নেওয়ার এক অক্লান্ত পরিশ্রম করবে। এতটুকু ভর্তুকি জিয়া মন থেকে দিবে। এরপর দিন শেষে দেখা যাবে জিয়ার নিষ্ঠা জিতে না তনিমার কুলসতা। তবে আজ এক বিষয় জিয়া খুব স্পষ্ট করে বুঝে গেল যে দেমিরের ভাই ভাবি কেউই তাকে মন থেকে পছন্দ করে না। নিজ স্বার্থে তার ক্ষতি করতেও হয়তো পিছপা হবে না। কিন্তু দেমির, সে কি এই সম্বন্ধে অবগত? দেমিরের সত্যিই জিয়া ছাড়া আপন বলতে আর কেউ নেই। ওকে সেই মানুষটার একান্ত বিশ্বস্ত সাথী হয়ে উঠতে হবে। তার ভালো খারাপের দায়ভার নিতে হবে। কারণ দেমির ভালো থাকলে তবেই জিয়া ভালো থাকবে। নিজ অনুভূতি নিয়ে জিয়ার কোনো সংশয় নেই। সময় রাত 11টা ছুঁই ছুঁই। জিয়া এখনও ঘরে আসেনি। হে যাত্রায় বিছানায় বসে থাকতে থাকতে বড্ড বিরক্ত দেমির। এতদিন নিঃসঙ্গ ছিল, আর এখন মাত্র কয়েক ঘন্টা এই ঘরে অন্য একজনের উপস্থিতি ওর মন মস্তিষ্ক পরিবর্তন করে দিয়েছে। অথচ দেমিরের অবচেতন মন এখনও বিষয়টি ধরতে অক্ষম। বরাবরই আপন স্বভাব মতো চেঁচিয়ে কিছু বলবে তার আগেই দরজা খোলার মৃদু শব্দ কানে আসে। দেমিরের দৃষ্টি ক্ষমতা নিঃশেষ হওয়ায় অন্যান্য ইন্দ্রিয়গুলো বেশ সচল হয়ে উঠেছে। সামান্য তারতম্য থেকে শুরু করে বায়ু পরিবর্তন স্পষ্ট অনুভব করতে পারে ও। এতক্ষণ লাগে রুমে আসতে? আমার রাতের ওষুধ আছে জানো না? এজন্যই বলে যে কারোর উপর দায়িত্ব দিতে নেই। বেশিরভাগ সময়ই সেটার হেলাফেলা হয়। নিজেকে স্থির করতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গিয়েছে। মানসিক এই ধাক্কাটা যে এখনো সামলে উঠতে পারেনি পুরোপুরি। থেমে থেমে মন বারংবার বিচলিত হচ্ছিল। অথচ কক্ষে প্রবেশ করেই এতক্ষণের উদাস মনটা কিছুটা ভালো হয়ে এলো। দেমির নামক এই মানুষটা তার অপেক্ষায় প্রহর গুনছিল। জিয়া পূর্ণ নয়ন মিলে দেমিরকে পরখ করে। দেমিরের সমস্যার জন্য উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা নিষিদ্ধ এই ঘরে। শুধু জ্বলতে থাকা টিমটিম আবছাল ওই ভ্রু কুচকে রাখা মুখটা বেশ সময় নিয়ে দেখে নিল জিয়া। আয়তকার চোখগুলো স্থির হয়ে আছে, যেন তারা শূন্য পথহীন। সেখান থেকে চোখ সরে যায় সোজা গালে। অগোছালো দাড়িতে ভরপুর সেগুলো, যার জন্য সুন্দর ওই মুখের অধিকাংশই দেখা যায় না। মনে মনে জিয়া কিছু একটা ঠিক করে নেয়। দেখা যাক পূরণ করা যায় কিনা। অন্ধের সাথী কি বোবা হয়ে গেল? সম্বিত ফিরে পায় জিয়া। অতঃপর দেমিরের অস্থিরতা থেকে মৃদু হাসেও। সে যেমন শান্ত, দেমির ঠিক ততটাই অশান্ত। দুই বিপরীতের মিলেই এই সৃষ্টি জগতের এক অনন্য আকর্ষণ। বোবা হব কেন? দেখা যাবে কয়দিন পর আপনি আমাকে উল্টো বাচালের তকমা দিয়ে দিলেন। রসিকতাপূর্ণ স্বর। দেমিরের ভালো লাগলেও কিছু বলল না, চুপচাপ রইল। জিয়া গিয়ে সোজা ওষুধের বাক্স নিয়ে দেমিরের বিপরীত দিকে খাটের কিনারা ঘেঁষে বসে। প্রেসক্রিপশন দেখে সবগুলো ওষুধ একটা একটা করে নিয়ে হাতে তুলে এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। গ্লাসে পানি ভরে দেমিরকে বলে, আপনার ঔষধ। দাও। হাত বাড়িয়ে দিয়েছে দেমির, তবে লক্ষ্য অন্যদিকে। সেদিকে একবার বিষণ্ণ চোখে তাকায় জিয়া। দেমিরের জন্য লাগা খারাপ লাগাটুকু সন্তর্পণে লুকিয়ে মুঠো করে রাখা ওষুধগুলো বিনা স্পর্শে হাতের উপর ছেড়ে দেয়। দেমির চুপচাপ ওষুধ মুখে পড়তেই আবারও গ্লাস এগিয়ে দেয় জিয়া। এবার আর রক্ষে হয় না। পুরুষালী শক্ত হাতের স্পর্শ লেগে যায় কোমলতায়। তড়িৎ ব্যাগে হাত সরিয়ে নেয় জিয়া। 2 কদম নিচ থেকে পিছিয়ে যায় তৎক্ষণাৎ। একটা জড়তা তো থেকেই যায়। দেমিরের জন্য সহজ হওয়ার প্রচেষ্টা থাকলেও জিয়া বাস্তবে খুবই অন্তর্মুখী। উপরন্তু দেমির নিজে ওকে স্পর্শ করতে বারণ করেছে এবং জিয়া সেই নির্দেশটুকু কঠোরভাবেই পালন করবে বলে ভেবেছে। এতটুকু আত্মসম্মান বহাল রাখা জরুরি। এইমাত্র ঘটে যাওয়া সূক্ষ্ম এক ঘটনার সবটা বুঝতে পেরে ভ্রু গুটিয়ে নেয় দেমির। এতটুকু স্পর্শে এতটা আড়ষ্ট হওয়ার কি ছিল?
ঢকঢক করে পানি শেষ করে নিজেই ঠাস করে একটি শব্দ করে সাইড টেবিলে রেখে দেয় গ্লাসটি। জিয়া দেখলেও প্রতিক্রিয়াটি চুপ করে, কিন্তু এক্ষেত্রে সে সত্যি অপারক। এতটা সহজ হওয়া অন্তত তার একার পক্ষে সম্ভব নয়। দেমিরকে বুঝতে হবে, নিজ থেকে এগিয়ে আসতে হবে, জিয়াকে নিজ থেকে অনুভব করা শুরু করতে হবে ওর আগে। হাতে সময় লাগলে লাগুক। এক দীর্ঘশ্বাস ছেড়ে বাক্স থেকে ড্রপটি হাতে তুলে নিয়ে জিয়া বলে, মাথা একটু পিছনে নিলে ভালো হয়, ড্রপ দিতে হবে। অসন্তোষ মুখশ্রী নিয়ে ভ্রু উঁচায় দিমির, গম্ভীর কণ্ঠে বলে, আমার হাতে দাও। আপনি নাগাল পাবেন না। তোমার এত বুঝতে হবে না, দাও। আপনার সব কিছুতেই না বলাটা না হয় আমি শুনলাম, সময় নিয়ে বুঝিয়ে শান্ত করলাম, অতপর সেটা হ্যাঁতে পরিণত করলাম। কিন্তু 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 ওষুধের বিষয়ে আপনি কোনো জেদ করবেন না, দোয়া করে। আপনার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কোনো গোয়ার তুমি নয়। তীব্র অধিকার বোধের সাথে মিশ্রিত এক শক্ত আদেশের সুর। দেমির চুপ করে বসে থাকে। তাকে কেউ কখনো এমনভাবে শাসন করেনি যেখানে তার জেদকে প্রশ্রয় দেওয়ার মতো প্রতিশ্রুতিও থাকে। ছোট থেকে ভাইয়া শাসন করলেও সে তেমন একটা গায়ে মাখেনি, নিজ মর্জি মতো চলেছে। এখন এই পরিণত বয়সে এসে ভাগ্যের জোরে এভাবে শাসন শুনতে হলেও সেখানে কটাক্ষের পরিমাণই ছিল বেশি, নতুবা নীরব হুমকি। এভাবে মিষ্টি মিষ্টি আহ্লাদ প্রশ্রয় দিয়ে কেউ কখনো তাকে বাগে আনার চেষ্টা করেনি। দেমিরের মনটা নাজুক হয়ে উঠল। কিছু না বলেই মাথা পেছন দিকে হেলিয়ে বসে রইল। যেদি এক রোখা লোকটিকে মানাতে পেরে জিয়াও হাসল। ড্রপ হাতে নিয়ে সে ঝুঁকল সেই পুরুষালী মুখের উপর। কাজল কালো নয়ন গিয়ে মিলিত হলো আয়তকৃতির সেই আঁখি যুগলে। জিয়া কয়েক মুহূর্ত শুধু দেখেই গেল। এই চোখের নিজস্ব কোনো প্রাণ না থাকলেও জিয়ার জন্য তা মরণ ফাঁদ হলো যেন। এত সুন্দর দুটি চোখ, পুরুষ মানুষের চোখে এতটা সৌন্দর্য লুকায়িত থাকে তা জানা ছিল না জিয়ার। সামনে থেকে দেখায় খেয়াল হলো লুচনে থাকা মনির রং অনেকটাই বাদামি বর্ণের। অনুভূতির তরে জিয়ার নিঃশ্বাস এতক্ষণ রুদ্ধ ছিল বিধায় যখন হঠাৎ করে শ্বাস ছাড়ল সেটি এক প্রকার ঝাপটা হয়ে দেমিরের মুখে আছড়ে পড়ল যেন। পাপড়িগুলো তীর তীর করে কেঁপে উঠল। নিকটে মেলে এক সুঘ্রাণ, ঠিক এক ফুলের মতন। দেমির কখনো ফুল নিয়ে ঘাটাঘাটি করেনি, নতুবা বলতে পারতো এটা ঠিক কোন ফুলের ঘ্রাণ। অকারণেই এক আফসোস ঘিরে ধরল ওকে। চোখের উপর এক ফোঁটা ড্রপ পড়তেই চোখ বন্ধ হয়ে এলো দেমিরের। এবারও স্পর্শহীন এক সংস্পর্শ। দেমির বুঝল এই অব্যক্ত দূরত্বটি। কাজ শেষ হতেই জিয়া সরে আসলো। আচমকা দেমিরের মনে হলো তার মাঝে কি যেন একটা খালি হয়ে গেল। চারপাশের বাতাসটা কেমন উদাস হয়ে এলো। জিয়া চলে আসতেই নজর পড়ে দেমিরের পায়ের উপর। সাদা ব্যান্ডেজ অনেকটাই ময়লা হয়ে এসেছে, অবস্থাও নাজুক, খুলে খুলে আসছে। দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই পায়ের কাছে বসে পড়ল। নিজ পায়ে কারো স্পর্শ পেতেই নড়ে চড়ে উঠে দেমির। অস্বস্তি নিয়ে বলে, কি করছো? ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে। লাগবে না, রেখে দাও ওভাবেই। জিয়ার কণ্ঠে এবার স্পষ্ট শাসন জমা হলো যেন। আপনি একটু শান্ত হয়ে বসুন। আমার একটু আগের কথা ভুলে গেলেন এক্ষুনি? আর তাছাড়া ব্যান্ডেজ পরিবর্তন না করলে ময়লা গিয়ে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেমির কিভাবে যেন প্রতিবারই চুপ হয়ে যাচ্ছে। আশ্চর্য, এরকমটা কি হওয়ার কথা ছিল? কারো সাধারণ কথা পর্যন্ত গ্রাহ্য না করা দেমির এক অজানা অচেনা মেয়ের দেওয়া একের পর এক আদেশ মেনে চলছে। আচ্ছা, সত্যি কি সে অচেনা? স্ত্রীর মতন আপনজন কি কখনো অজানা হয়? তার সাথে গড়ে ওঠা বন্ধন তো হয় আত্মিক। পায়ের উপর থেকে ব্যান্ডেজ সরাতেই জিয়ার দৃষ্টি স্থির হয়ে আসে। সে এতটা নির্মম অবস্থা আশা করেনি। সফেদ পায়ের পাতা অসংখ্য গভীর লাল ক্ষতে ভরে গিয়েছে। কোনো এক অংশ বোধ হয় রেহাই পায়নি। জিয়ার অন্তঃস্থল অদ্ভুতভাবে কেঁপে ওঠে, শ্বাস হয়ে আসে রুদ্ধ। নিগুড়ো ব্যথায় কাবু হয়ে যায় মন মস্তিষ্ক। অথচ ক্ষত তার শরীরে নয়, নিজের হাতকেও এখন ভরসা হয় না। যদি সে ব্যথা দিয়ে বসে, নরম মনের অধিকারিণী জিয়ার অক্ষি কোল ভিজে আসে। কম্পিত হাতে তুলে নেয় বাক্সে থাকা ওষুধ। নরম তুলোর মাঝে সেটি নিয়ে আলতো হাতে পায়ের তালুতে লাগিয়ে দেয়। দেমির অনুভব করে কতটা সাবধানতার সহিত কাজ করছে জিয়া। হাতের কম্পন স্পষ্ট বুঝতে পারছে সে। হঠাৎ নরম কোমল সে নারী কণ্ঠস্বরটি কানে আসে। কার রাগ নিজের উপর মিটিয়েছেন? ভাবির। অনায়াসে জবাব দিল দেমির।
যা শুনে কাষ্ঠ হাসল জিয়া। বিয়ে করবেন না বলে একটু হলেও অবাক হয় তিমির। এত সহজে বুঝে নিল। কৌতূহল দমিয়ে না রেখে প্রশ্ন করে সে। কিভাবে বুঝলে? এতটা বেশি ক্ষতবিক্ষত হওয়ার কথা নয় যদি ইচ্ছেকৃত না হয়। আর বিয়ের সময় থেকে আপনার আচরণেই বোঝা গিয়েছে আপনি খুশি নন। আমি যদি কোনোভাবে জানতাম যে আপনি বিয়েতে রাজি নন, তাহলে আমি এই বিয়েতে মত দিতাম না। ইচ্ছের বাহিরে আর যাই হোক, কোনো সম্পর্ক গড়ে তোলা যায় না। আর বিয়ের মতো পবিত্র সম্পর্কটি একবার তৈরি হয়ে গেলে সহজে ভাঙাও সম্ভব নয়। তাই দুঃখের বিষয় কিছুই করার নেই। ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। জিয়া উঠে দাঁড়াতেই দেমির বলল, আমার সাথে থাকা তোমার জন্য দুঃখের বিষয়? কণ্ঠটা বড্ড শক্ত শোনালো। জিয়া তাকে দেখে দেমিরের চোয়াল কেমন নিরেট হয়ে এসেছে। ও তৎক্ষণাৎ বোঝানোর সুরে বলল, আপনি ভুল বুঝেছেন। আমি দেমির শুনল না সে কথা। দ্রুতই ড্রয়ার খুলে সিগারেট ও লাইটার নিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে সোজা বারান্দার পথ ধরেছে। জিয়ার চোখ আটকে গেল দেমিরের হাতে সিগারেটের বাক্স দেখে। আরও এক বদ অভ্যাস। জিয়ার মন আবারও কুঁকড়ে এলো। বিগত কয়েক ঘন্টায় সে শুধু তার অপছন্দকর জিনিসেরই মুখোমুখি হচ্ছে। কেন হচ্ছে তার সাথে এরকম? বাবার কথা না শোনার ফলে কি সে পাচ্ছে এত দ্রুত? বিষাদে ঘেরা ভাবুক মস্তিষ্ক ও বিষণ্ণ মন নিয়ে সে চেয়ে রইল বারান্দার ভিড়ে রাখা দরজার দিকে। পরিবেশে শান্ত স্নিগ্ধ আবহাওয়া বিরাজমান। সারাদিনের উষ্ণতা অনেকটাই কমে এসেছে এখন। মৃদুমন্দ সমীরণে অদ্ভুত প্রশান্তি লুকিয়ে। খোলা আকাশের দিকে উন্মুখ হয়ে থাকতে ভালো লাগে। দেমিরের বিশাল পরিধির ঘরে অবস্থিত ছাদ খোলা ব্যালকনিটাও প্রশস্ত। নিরিবিলি নির্জনে কিছু উপভোগ্য সময় কাটানোর জন্য এখানে শৌখিন চেয়ার, টব, বিল সাজানো আছে। এই মুহূর্তে দেমির এখানে চুপচাপ বসে সিগারেট ফুঁকছে। সারাদিন পেরিয়ে এই নিস্তব্ধ সময়টাতে সিগারেট পানের মতো বদ কাজটি বসে বসে করেও। হে যেমন এখন তার 3 নম্বর শলাকা চলছে। দেখলে মনে হয় সারাদিনে একটু একটু করে জমিয়ে রাখা সমস্ত আক্রোশ ও হতাশা এই জ্বলন্ত সিগারেটের স্পুলিংয়ের মাধ্যমে উড়িয়ে দেয় ও। বাতাসে মিশে যাওয়া এই কালো ধোঁয়া যেন ওর পুরা দগ্ধ হৃদয়ের আহ্বান। সারাদিন নিজে নিজে উল্লেখযোগ্য তেমন কোনো কিছুই না করতে পারা, অলস উদ্দেশ্যহীন সময় কাটানো, পরনির্ভরশীল হয়ে থাকার মতো অপারগ এক জীবন ধীরে ধীরে ওর অস্তিত্বকে যেন শেষ করে দিচ্ছে। দিনে দিনে সব কিছুর প্রতি কেমন বিতৃষ্ণা চলে আসছে। নিজের মধ্যে আত্মবিশ্বাসী মনোভাব, সুপ্ত দম্ভ কিংবা অহমিকা থাকলেও দেমির কখনো রক্তটা রূঢ় আচরণকারী মানুষ ছিল না। সে ছিল সকলের মধ্যমণি। চেনা জানা গোষ্ঠীর মধ্যে এমন একজন সর্বদাই থাকে যাকে মানুষ অনায়াসে পছন্দ করে। সকলের আগ্রহের তালিকায় যে তুঙ্গে থাকে, প্রত্যেকে উন্মুখ হয়ে থাকে তার থেকে একটু মনোযোগ পাওয়ার জন্য, যার একটুখানি হাসিও অন্যের মুখে হাসি ফোটাতে বাধ্য। সকলের উপাধি পাওয়া চার্ম বয় ছিল সে। ছিল কমনীয় এক ব্যক্তিত্বের অধিকারী। অথচ সেই চার্ম বয় আজ এক যাযাবর জীবন অতিবাহিত করছে। নিজেকে সদা অত্যন্ত বিশেষভাবে তুলে ধরতে পছন্দ করা দেমির আজ অযত্নে অবহেলায় সম্পূর্ণ ভিন্ন এক মানুষে রূপান্তরিত হয়েছে। সে এখন হাসি খুশি, চপল, ছটফটে, জ্ঞান পিপাসী নয়, বরঞ্চ রাগী, জেদি, মেজাজি ও বদ একটি ছেলেতে রূপান্তরিত হয়েছে। সাধারণ একটি বিষয়েও সে জটিল না করে শেষ করতে পারে না এখন। অযথায় বিপরীত পাশের মানুষটিকে হেনস্থা করে বসে, আপন আক্রোশে অতিষ্ঠ করে দেয়। নিজের প্রতি নিজে এখন ক্লান্ত দেমির। এর থেকে পরিত্রাণের উপায় জানা নেই ওর। হয়তো দ্রুত মৃত্যুই তাকে এই সীমাহীন কষ্ট ও লাঞ্ছনা থেকে মুক্তি দিতে পারে। উপরন্তু আপনজন বলতে যে নিজের একমাত্র ভাই ভাবি আছে, তাদের নিয়েও ভরসা পায় না দেমির। একটা সময় ছিল যখন সে ছোট হলেও বড় ভাই ওকে সমীহ করে চলতো, যথেষ্ট গুরুত্ব দিত। অতপর আগমন ঘটল এক বিষকন্যার, যে নষ্ট করে দিল সব কিছু। স্বাচ্ছন্দ্যে চলা জীবনে লাগিয়ে দিল গ্রহণ। নিজের এই অক্ষমতার জন্য আজ দেমির তার কাছে তুচ্ছ বস্তু। হঠাৎ কাশির শব্দ কানে আসতেই দেমিরের কল্পনায় ভাটা পড়ে। বাতাসে নিজের সাথে আরেকজনেরও মৃদু ঘ্রাণ পাচ্ছে সে। মোহনীয় মিষ্টি এক সুবাস ঘুর লাগাতে বাধ্য। চোখের পাতা বুজে রেখেই একটু দূরে তার উপস্থিতি স্পষ্ট অনুভব করলো। টেবিলের উপর থাকা অ্যাশট্রেতে সিগারেটটি চেপে বন্ধ করে দেয় দেমির। এতটুকু ভদ্রতা দেখতে পেয়ে কিছুটা অবাক হয়েছে জিয়া, তবে সাথে খুশিও।
লোকটা অন্তত উনির কথা একটু হলেও চিন্তা করে। আপনি কি জানেন একজন ধূমপাই সিগারেট ফুঁকে যতটা না নিজের ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে তার আশেপাশে অবস্থান করা মানুষদের। এটা সবার ক্ষেত্রেই মরণঘাতী। দেমির নাক কোচকায় সহসা, গমগমে কণ্ঠে বলে, নিজের চরকায় তেল দাও। নিজের চরকাই তো তেল দিচ্ছি। এই যে আপনি সিগারেট পান করছেন, এতে তো আপনার চেয়ে আমারই ক্ষতি বেশি হচ্ছে। তোমাকে এখানে আসতে বলেছে কে? সিগারেটের ধোঁয়ায় কষ্ট হচ্ছিল, তাই আপনাকে থামাতে চলে এসেছি। দেমির তুচ্ছ হাসল, শ্লেষাত্মক মন্তব্য ছুড়ে দিল তৎক্ষণাৎ। আলালের ঘরের দুলালি, সামান্য সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো না? জিয়া দমে না গিয়ে দৃপ্ত গলায় প্রতিবাদী হয়ে বলে, আপনি ভুল বললেন। বাবার কাছে অনেক আদরের হলেও আমি কঠোর অনুশাসনে বড় হয়েছি। ছোট বড় সব রকমের সমস্যাই মোকাবেলার ক্ষমতা আমার আছে, কিন্তু সিগারেট ফুঁকার মতো বদ অভ্যাসের মুখোমুখি আমার কখনো হতে হয়নি। বাবাও এই বিষয়ে প্রচুর সাবধানী ছিলেন। আমরা তাকে আজ পর্যন্ত সামান্য উঁচু গলায় কথা বলতে শুনিনি। সব কিছুই আসলে আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর করে। যে যত বেশি আত্মসংযমী, সে তত সত্যিকার অর্থে সফল ও সুখী। দেমির বিরক্ত মুখ বানিয়ে রেখেছে। জিয়া থামতে বলল, হয়েছে ভাষণ দেওয়া, এত কথা বলো কেন তুমি? যার জন্য করল চুরি সে বলে চোর। সবসময় চুপচাপ থাকা জিয়া অনেক কষ্টে নিজের তৈরি করা শক্ত দেয়াল ভাঙছে। জড়তা সরিয়ে রেখে দেমিরকে সঙ্গ দিতে কথা বলার চেষ্টা করছে, অথচ সেখানে দেমির নিজেই এটা পছন্দ করছে না। মনে পাওয়া এই নিদারুণ কষ্টে সে না পারতে উদাস কণ্ঠে বলল, সত্যি বলতে আমি কথা বলতে জানি না। সব সময় চুপচাপ থাকতে পছন্দ করেছি, লোক সমাগম এড়িয়ে চলেছি। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম আপনি তো কথা বলতেই পছন্দ করেন না। এখন দুজনেই যদি চুপ থাকি তাহলে কিভাবে হবে? স্ত্রীর অপর নাম সঙ্গী। আমাদের মাঝে কথা না হলে সঙ্গ দিব কিভাবে আপনাকে? আচমকাই দেমিরের মাঝে বিরক্তি কর্পূরের মতো উবে গেল। কথাটা বেশ মনে ধরল, তবে সেটা কৌশলে আড়াল করে সাধারণভাবে সরল গলায় বলল, কেন আমাকে সঙ্গ দিতে হবে কেন? নিজের ইচ্ছে মতো থাকো, তুমি যা করার করো। তোমার তো আরও আরামে থাকার কথা। স্বামী অন্ধ একজন মানুষ, তোমাকে বেশি বিরক্ত করতে পারবে না। সীমা পেরিয়ে শাসনেও রাখা তার পক্ষে সম্ভব না। সে একজন অক্ষম কিনা। জিয়ার এবার কিছুটা রাগ উঠল মনে হয়, ছটফটে কণ্ঠে বলল, বারংবার নিজেকে অন্ধ অক্ষম বলে কি প্রমাণ করতে চান আপনি? বাস্তবতা বোঝানোর চেষ্টা। চলে যাও এই সম্পর্ক ছেড়ে। আমার সাথে থেকে কখনো ভালো থাকতে পারবে না তুমি। জিয়া এবার সরাসরি দেমিরের দিকে তাকালো। পুরুষালী সেই মুখটি খোলা আকাশের দিকে ঘুরে রাখা, চেহারায় এখন কোনো বিরূপ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ তাকে বড্ড শান্ত ও ধীর দেখাচ্ছে। চাঁদের ওই স্নিগ্ধ আলোয় জলজল করা একান্ত ব্যক্তিগত মানুষটির এই সুদর্শন চেহারায় দৃষ্টিপাত করে জিয়া বোধহয় কোনো এক মোহে ডুবে গেল। যেই অবগাহনের কেন্দ্রবিন্দু কেবলমাত্রই হে দেমির নামক পুরুষটি। সাঁতরে তীরে না পৌঁছতে পেরে ব্যর্থ জিয়া সেই মোহে মহাগ্রস্ত হয়ে জবাব দেয়, স্বার্থ থেকে সম্পর্ক বানানো গেলেও মনের বন্ধন কিন্তু তৈরি হয় না। আপনি আর আমি জুটি হিসেবে এই পৃথিবীতে এসেছি। কিছু কিছু ঘটনা আমাদের নির্দ্বিধায় মেনে নেওয়া উচিত। রবের উপর বিশ্বাস রাখলে কিন্তু মানুষ জিতে যায়। আপনিও এখন একটু সহজ হওয়ার চেষ্টা করুন। নির্ঝঞ্ঝাট সরল শান্ত উত্তর আসে প্রত্যেকটি নেতিবাচক মনোভাবের মায়াজালের ন্যায় মনের সংশয় উড়িয়ে দেওয়ার শক্তি প্রদান করে। এই যে মেয়েটি একটু আগে বলল সে নাকি কথা বলতে জানে না, অথচ যখন সে মুখ ফুটে দুটো শব্দ বলে তখন সবটা শুনতে ভালোই লাগে। কিন্তু দেমির সেটা এখন কোনোভাবে প্রকাশ করবে না। দেমিরের মনে সন্দেহ হয়, যদি এই ভালো লাগা সব সময়ের মতো সাময়িক হয় তখন বিষয়টি জটিল হয়ে যাবে। পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনারই সে পুনরাবৃত্তি ঘটাতে চায় না। ঘুমাবেন না আপনি? প্রশ্নের প্রতিক্রিয়ায় বাতাসে ভারী এক দীর্ঘশ্বাস বয়ে যায়। পুরুষালী কণ্ঠটা কেমন নিস্তেজ শোনায়। রাতে ঘুম আসে না আমার। ইনসোমনিয়া? ডাক্তার দেখাতে হবে। দেখিয়েছি। জিয়া অবাক হয়ে প্রশ্ন করে, ঔষধ নিচ্ছেন না কেন? আমার এই রাত ভালো লাগে এখন। সারাদিন এই সময়টার জন্যই অপেক্ষা করি আমি। তাই তুমি এখন যাও এখান থেকে।
আমাকে একটু শান্তিতে একা থাকতে দাও। দেমিরের কথার বিপরীতে কিছুই বলে না জিয়া। সে চায় না দেমিরকে একা রেখে যেতে। বিশেষ করে একটু আগে নিচে যা হলো তারপর থেকে দেমিরের প্রতি করা যত্নে কোনো ত্রুটি রাখতে জিয়া রাজি নয়। তাই ও চুপচাপ আসন গ্রহণ করে পাশের চেয়ারে বসে থাকে। দেমির অনুভব করে এতক্ষণ মৃদু লয়ে পাওয়া সেই পছন্দনীয় মিষ্টি ঘ্রাণটি প্রবল হয়ে ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ছে। মস্তিষ্কে এক ভিন্ন ধরনের আরাম বোধ দিচ্ছে। এই সুবাসের উৎস যে ঠিক পাশে অবস্থান করছে সেটা দেমির বুঝতে পারছে। তাই তো চুপ করে থাকে, কিছুই বলে না। হাজার রাত নিঃসঙ্গ একলা হয়ে এই বারান্দায় বসে থেকেছে, একাকিত্বে ভুগেছে। তাই আজ একটু ব্যতিক্রম হয়ে পাশে একজন সঙ্গী থাকলে মন্দ কি? শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটি একদম নিঝুম হয়ে আছে। শুধু দুজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। পুরো ঘর আধারে ডোবা। লম্বা জানালাগুলো ওজনদার পর্দায় ঢাকা। সময়ের সঠিক হিসাব দেওয়া মুশকিল। আচমকা ব্যাড সাইড টেবিলের উপরে রাখা টেলিফোনটি বাজতেই জিয়ার ঘুম হালকা হয়ে যায়। আচমকা এভাবে ঘুম ভাঙায় সে কিছুক্ষণ উদ্ভ্রান্তির ন্যায় বসে থাকে। পরপর হঠাৎ পাশে চোখ দিতেই খেয়ালে আসে দেমিরের ঘুমন্ত মুখশ্রী। যথেষ্ট দূরত্ব বজায় রেখে সোজা টানটান হয়ে ঘুমিয়ে আছে সে। বুকের উপর হাত দুটো বাঁধা। জিয়ার মনে পড়ে রাত 4টা পর্যন্ত মৌনতা বজায় রেখে বসেছিল তারা বারান্দায়। যখন পাখিদের হালকা কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল তখনই দেমির কিছু না বলে ভেতরে চলে এসেছে। জিয়া ছিল সে কোথায় থাকবে কিংবা ঘুমাবে। লোকটা তো বিকেলে তাকে অন্য ঘরে চলে যেতে বলেছিল। এখন কি করবে? কক্ষে আসতেই দেখে দেমির বিছানার অপর পাশে একদম ধার ঘেঁষে শুয়ে আছে, যার দরুন এই পাশটা পুরোই খালি। তবু মেয়েলি জড়তা ও কুণ্ঠিত মন নিয়ে সে দাঁড়িয়েছিল কিয়ৎক্ষণ। অজস্র ভাবনায় মশগুল জিয়ার ধ্যান ভাঙে তখন দেমিরের কণ্ঠস্বরে। এখন কি তোমার শুয়ে পড়ার জন্য আলাদা করে ঘোষণাপত্র পাঠ করতে হবে? তিক্ত বলার ভঙ্গিমা। প্রত্যুত্তরে কিছু না বলে মনে মনে লোকটাকে ভীষণ তিরস্কার করে জিয়া পাশে শুয়ে পড়েছিল। মাঝে একবার আজান শুনে উঠেছিল, কিন্তু রাত জাগার কারণে সকাল অবধি অপেক্ষা করতে পারেনি, ঘুমিয়ে পড়েছিল। তারপর এখনই মাত্র ভাঙল ঘুম। ঠিক কটা বাজে জিয়া বলতে পারছে না। তার মধ্যে আবার টেলিফোনটি বাজতেই সে হন্তদন্ত করে উঠে। দেমিরের ঘুম ভেঙে গেলে আবারও খিটখিটে মেজাজ দেখাবে। ও দ্রুতই অপর পাশে চলে সে টেলিফোনটি ধরে। হ্যালো জিয়া। সকাল সকাল তনিমার কণ্ঠস্বর শুনে জিয়ার মুখ ফুটা হয়ে এলেও শান্ত থাকতে বাধ্য হলো। জি ভাবি। দ্রুত নিচে আসো, আমার জরুরি কাজ আছে কিছু। আচ্ছা। রিসিভারটি নামিয়ে সময় অপচয় না করে বাথরুমে ছুটে জিয়া। হাত মুখ ধুয়ে নিচে নামতে হবে তাকে। দেমিরের ফ্ল্যাটে এসেছে তনিমা। বসার ঘরের রাজকীয় সোফাতে পায়ের ওপর পা তুলে দিয়ে আয়েশ করে চায়ের কাপে চুমুক বসাচ্ছে সে। অপর হাতে একটি ম্যাগাজিন। তনিমার মাঝে এখনও বিশেষ ধরনের সাজসজ্জা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। জিয়া নিচে নেমে আসতে সেদিকে নজর পড়ে। পরিপাটি হয়ে দীপ্তি ছড়ানো তনিমাকে দেখে কিছুটা ইতস্তত বোধ করে সে। নিজের দিকে ঝুঁকে তাকায় জিয়া। পরনের শাড়িটি ঘুমানোর কারণেই কুঁচকে গিয়েছে। চুলও কিছুটা অগোছালো। পরিবর্তন করে পরিপাটি হওয়ার সময়টুকু মেলেনি। ফুস করে এক শ্বাস ছেড়ে মাথার ঘুমটা আরেকটু টেনে টুনিয়ে এগিয়ে যায় সামনে। আসসালামু আলাইকুম ভাবি। তনিমা চোখ তুলে তাকায়। সে দৃষ্টিতে কেমন এক তীক্ষ্ণতা। পরপর মনে হলো সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে জিয়াকে। জহুরি নজরে কিছু একটা বুঝতেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক অবজ্ঞার হাসি। বুদ্ধিমতী জিয়া বুঝে গেল সেটা অনায়াসী, কিন্তু চুপ থাকলো। কে বা বলবে সে? তাই সে তৎক্ষণাৎ নজর নামিয়ে নিল। সে কুটিল চোখে চোখ রাখাও মুশকিল। শেফালি। পরিচারিকা মেয়েটিকে তনিমা হাঁক ছেড়ে ডাকতে এসে উপস্থিত হয়। জিয়া চুপচাপ তাকে দেখে কি হচ্ছে। জি ভাবিমণি। আসমাকে তো চিনোই, আমার হেল্পিং হ্যান্ড। জি কি? ও গতকাল চলে গিয়েছে। এখন আমি পড়েছি সমস্যায়। কিভাবে কি করব বুঝতে পারছি না। জানোই তো এসবে আমার অভ্যাস নেই। তুমি চলো তো আমার সাথে এখনই। শেফালি কিছুটা আশ্চর্য হয়ে বলেন, কিন্তু ভাবিমণি এখানের কাজ। তনিমা এবারে উঠে দাঁড়ায়। হাসি হাসি মুখ নিয়ে বলে, আরে আমার মতো নাকি জিয়া? ও সব পারে।
এসব সংসারের টুকিটাকি কাজ ওর কাছে কিছুই না, তাই না জিয়া? জিয়াকে উদ্দেশ্য করে বলতে জিয়া মাথা নাড়িয়ে বলে, জি, আমার কোনো সমস্যা নেই। এই তো হলো। শেফালি, তুমি জলদি চলে এসো, আমার নাস্তা খেয়ে বাহিরে যেতে হবে। তনিমা বেরিয়ে যেতে শেফালি গুমরা মুখ নিয়ে জিয়ার কাছে এসে বলেন, বৌমনি আপনি একা সব সামলাবেন কিভাবে? ভাইজানকে একটু বলে দেখেন। জিয়া প্রশস্ত হেসে শেফালির হাত ছুঁয়ে দিয়ে বলে, আরে চিন্তা করবেন না তো আপু, আমি সত্যি সাংসারিক কাজ করে অভ্যস্ত। এসব আমার কাছে কোনো কঠিন বিষয় নয়। আপনি দ্রুত নিচে যান, না হয় ভাবি রাগ করবেন। আপনি কি সত্যি পারবেন? অবশ্যই। ও আর হ্যাঁ, যাওয়ার আগে বলুন আপনার ভাইজান সকালের নাস্তায় কি খাবেন? সবই খায় কিন্তু নিয়ম কইরা, যেমন শুক্রবারে পরোটা, শনিবারে মাখা মাখা খিচুড়ি, বাকি 5 দিনের যে কোনো 2 দিন রুটি ও বাকি 3 দিন তেল মশলা ছাড়া খাবার, পাউরুটি, পিনাট বাটার, ডিম, জুস এগুলো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বড় উপকার হলো। এখন দৌড় দিন। শেফালিও জিয়ার কথা মতো হেসে দৌড় লাগালো। সে অদৃশ্য হতেই জিয়ার ঠোঁটের হাসি মুছে যায়। ওকে অপদস্থ করার জন্য যেন তনিমা উঠে পড়ে লেগেছে, কিন্তু এসব ছোটখাটো বিষয়ে জিয়ার কাছে কিছুই না। এর চেয়েও বৈরী পরিস্থিতি সামলানোর ক্ষমতা ওর আছে। জিয়া এক শ্বাস ছেড়ে বিশাল দেয়াল ঘড়িটার দিকে তাকালো। সকাল 10টা পেরিয়ে গিয়েছে। শেষ কবে এত বেলা করে ঘুম থেকে উঠেছে তার মনে নেই। দেরি হচ্ছে দেখে জিয়া মনোবল বাড়ায়। কোমরের শাড়ির আঁচল গুজিয়ে রান্নাঘরের দিকে ছুট লাগাই। আজ শনিবার, অতএব জনাব দেমির নাশতায় খিচুড়ি খাবেন। সে অনুযায়ী ওকে এখন দ্রুত কাজ করতে হবে। মধ্যাহ্নের অরুণের সময়ে সরাসরি মাথার উপর আসন নিয়েছেন। তার দৃপ্ত উপস্থিতিতে যখন তীব্র দাবদাহ পরিবেশ জুড়ে জ্যৈষ্ঠের এই উষ্ণ আবহাওয়ায় কারোরই যেন এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়ার ফুরসত নেই। নিজ নিজ কর্মে মগ্ন তারা। অধিকাংশেরই ব্যস্ত সময়গুলোর মাঝে দেবীর একজন কর্মহীন ব্যক্তি, যার দিনের শুরুই হয় অর্ধেক বেলা পার করে। এই যে এখন ঘড়ির কাঁটা দুপুর 12টা পেরিয়েছে, অথচ দেবীর সবে মাত্র 2 হাত দুদিকে প্রসারিত করে অলসতা ছাড়তে আড়মোড়া ভাঙছে। নির্বিকার ভঙ্গিতে বড় এক হাই তুলে ভালো করে 2 হাত দিয়ে চোখ পরিষ্কার করে নেয়, কিন্তু তবু সম্মুখের সে ঘোর আমানিশা কেটে যায় না। অতঃপর মস্তিষ্ক সজাগ হতেই ধীরে ধীরে মনে পড়ে জীবনের এক ধ্রুব সত্য। ঠিক এভাবেই প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয়, যদি বিগত সময়গুলো এক নিছক দুঃস্বপ্ন হতো তাহলে সেটা হয়তো এখনই ভেঙে যেত। কিন্তু আফসোস, এরকম কিছুই হয় না, কখনোই হয় না। হতাশাগ্রস্ত মন নিয়ে নতুন একদিনের সাথে শুরু হয় তার এই একঘেয়েমি জীবনের আরেকটি অলস, দুঃখী, উদ্দেশ্যহীন একটি দিন, যা শুরু কিংবা শেষ একই, ঘোর তমসাচ্ছন্ন, ঢের অতল আধারে নিমজ্জিত পথের কোনো অমৃত নেই। এভাবেই নেমিরের প্রতিটি দিন শুরু হয় চরম হাহাকার ও এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। আপন দুঃখের সাথে মানে নিয়ে শান্ত হয়ে কিছু একটা মনে পড়তেই কিছুক্ষণ কানজোড়া খাড়া করে চুপচাপ বসে থাকে সে, কিন্তু ওকে হতাশ করে দিয়ে কোনো সারা শব্দ কর্ণকুহরে প্রবেশ করে না। নিজেকে ধাতস্থ করে ইতস্তত মন নিয়ে কিছুটা সাবধানী হয়ে পাশে হাত বুলিয়ে দিতেই জায়গাটি খালি মিলে। হৃদয়ের মাঝে এক ভাঁজ পড়ে, মেয়েটা কি ঘরে নেই? এপাশে সে বিছানা হাতড়ে বালিশের নিচে মোবাইলটি খুঁজে পেতেই যান্ত্রিক কণ্ঠটি জানান দেয় যে এখন বেলা 12টা 10 বাজে। বুঝে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কেউ কি আর দেমির নামক অক্ষম মানুষটির জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করবে? এক শ্বাস ছেড়ে সে বিরস বদনে খাট থেকে নেমে কদম গুনে গুনে ধীর পায়ে চলে যায় ওয়াশরুমে। বেসিনের দিকে বাম বরাবর হাত বাড়ালেই প্যাস্ট ও ব্রাশ খুঁজে পাওয়া যায় সব সময়, অথচ আজ সেখানে কিছুই নেই। কিঞ্চিত সরে ডান পাশে এসেও সেগুলো খুঁজে পায় না দেমির। আশ্চর্য, সেগুলো গেল কোথায়? আচমকায় যে আর নামটি মাথায় চলে আসে। ওই মেয়েটি হয়তো সরিয়েছে। ও ছাড়া আর কে বা আছে যেই ওয়াশরুমে পা দিবে? এমনিতে এসব সাধারণ কাজ করতেই দেবীরের নাভিশ্বাস উঠে যায়। সেখানে ছোটোখাটো এসব জিনিসের হেরফের ওর মেজাজ অত্যন্ত চড়া করে দেয়।
কোনো মতে গজরাতে গজরাতে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডেকে ওঠে। এই মেয়ে কানে কি শুনতে পাচ্ছ? আচমকা দেমিরের উচ্চ কণ্ঠ ব্যস্ত জিয়াকে হতবিহ্বল করে তোলে। হেই মেয়ে, এইভাবে কেউ ডাকে? পর মুহূর্তে মনে পড়ে দেমির কাল থেকে একবারও জিয়াকে ওর নাম ধরে ডাকেনি, কথা বলেনি। কে জানে লোকটা আদৌ নামের দিকে মনোযোগ দিয়েছে কিনা। তার স্ত্রীর নামটা যে কি সেটাও হয়তো জানে না। আর যদি জেনেও থাকে তাহলে নিশ্চয়ই ইচ্ছে করে অবজ্ঞা প্রকাশ করতে এরূপ আচরণ করছে। অপর থেকে আবারও ডাক ভেসে আসতেই তাহলে হাত মুছে জিয়া এক ছুট লাগায় দোতলার উদ্দেশ্যে। ঘরে প্রবেশ করতেই ওয়াশরুমের সামনে নজর গেল দেমির নামক সুপুরুষটি ট্রাউজার ও সফেদ রঙা গেঞ্জি তার পরনে। ঘুম থেকে ওঠার কারণে ঈষৎ লম্বা চুলগুলো অগোছালো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অবেলায় ঘুমের কারণে চেহারা জুড়ে আছে এক আদুরে ফুলা ফুলা ভাব। সব সময়ের মতো কপালে বিরক্তির ঘন ভাঁজ সেটিয়ে সময় নিয়ে পূর্ণ দৃষ্টি মেলে সবটা পরখ করে নেয় জিয়া। পরপর খেয়াল আসতেই নিজেকে শাসিয়ে অবাধ্য নজর নামিয়ে নেয় ও। এভাবে বেহায়ের মতো নজর দেয়া ওকে একদমই মানায় না। চপল মনকে সামলে জিয়া সাবধানী কণ্ঠে বলে, জি, আপনি ডেকেছিলেন? দেমিরের চোখ ঠিক জিয়ার ডান পাশে অবস্থান করছে। সেভাবেই দৃষ্টি নিবদ্ধ রেখে দেমির রাগত স্বরে বলে, বেসিনের তাকের বাঁ পাশে আমার ব্রাশ, পেস্ট ওগুলো থাকে, কিন্তু আজ নেই। কোথায় রেখেছো সেগুলো? এসেই সব অগোছালো করে রাখতে শুরু করে দিয়েছো। জিয়া অনুসন্ধানী চোখে তাকিয়ে বলে, আপনি কি নিশ্চিত সব সময় সেখানেই থাকে? ভ্রু কুচকে তাকায় দেমির। আমার ঘর, আমার ওয়াশরুম, আর আমি জানবো না? আশ্চর্য! কথা না ঘুরিয়ে নিজের দোষ স্বীকার করো। দোষ স্বীকার পর্ব পরের কথা। আমি তো দেখেছি বেসিনের উপর কোনো তাকই নেই। প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে কোথায়? তাক নেই মানে? তাক তো সহসা থেমে যায় দেমির। মনে পড়ে গতকাল সকালে বিয়ে উপলক্ষে দ্রুত ঘুম থেকে ওঠেনি, সাথে অনেক গোয়ার্তুমি করেছিল বিধায় তনিমাওকে প্রচুর কথা শুনিয়েছে এবং তনিমার সে তীক্ষ্ণ বাণীগুলোর তরে একটি যাওয়া মেজাজ নিয়েই রুক্ষ হাতে সবটা করেছিল দেমির। তোর মধ্যে ওই বেসিনের তাকে ইলেকট্রিক ব্রাশটা জোরে ঢিল ছুটতেই কাচের ওই তাকটা ভেঙে চৌচির হয়ে গিয়েছিল। অতপর পারভেজ সাবধানতার সাথে ওগুলো পরিষ্কার করেছিল। সেসব মনে করতেই শান্ত হয়ে গেল দেমির। নিজের দোষকে আড়ালে রেখে স্বাভাবিক গলায় বলে ওঠে, ভেঙে গিয়েছে, এখন খুঁজে দাও কোথায় আছে সেগুলো। নিজের প্রয়োজনেই বার ব্যাগ এসেছে। জিয়া কোনো তর্ক ছাড়া এগিয়ে আসে, লৌহ ইতস্ততা নিয়ে বলে, একটু জায়গা দিন। দেমির সে জড়তা বুঝে দেয়ালে হাত রেখে ভেতরে ঢুকে একপাশে সরে যায়। তৎক্ষণাৎ বিশাল ওই ওয়াশরুমের আনাজ কানাজ ও প্রত্যেকটি কেবিনেটে খোঁজার অভিযান শুরু করে দেয় জিয়া। সকালে সে বাসা থেকে আনা জিনিসপত্রেই নিজের কাজ সেরেছে, তাই দেমিরের প্রয়োজনের দিকটা আর খেয়ালে আসেনি। কিছুটা ভুল হয়েছে, তবে প্রথম দিন বিধায় নিজেকে দোষারোপ থেকে বিরত থাকলো। এর মধ্যে খুঁজতে খুঁজতেই জিয়া দেমিরকে এক প্রশ্ন করে বসে, বেসিনের এই নিরীহ তাকটাও কি আপনার আক্রোশের শিকার হয়েছে? নাক কোচকায় দেমির, চাপা অস্বস্তি নিয়ে বলে, এত বেশি জানতে চাও কেন? অযথা সব প্রশ্ন। আজ যেহেতু আগের জায়গায় এই জিনিসপত্রগুলো খুঁজছিলেন, তাহলে নিশ্চিত গতকালও জায়গাটা ঠিক ছিল। তাই মনে হলো বিয়ে করতে যাওয়ার জেদটাও এখানে মিটিয়েছেন। কথাটি সত্য। সাথেও বোঝে আসলে যে মেয়েটি ভীষণ বুদ্ধিমতী। দেমির কিছু বলল না। কাল থেকে বেশ কয়েকবার মেয়েটি বুঝে গিয়েছে যে দেমিরের জীবনে সে এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তি। তাই আবারও স্পষ্ট করে সেটি প্রমাণ করে দিতে দেমিরের কেন যেন এখন ইচ্ছে করছে না, বরঞ্চ মন বলছে থাক না, এত কঠোরতার কি প্রয়োজন। এই মেয়েটি এক রাতের ব্যবধানে দেমিরের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। দেমিরও এখন থেকে প্রয়োজন পড়লে মেয়েটিকেই খুঁজবে। যে মেয়ে ওর জীবনের এক অংশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাকে নিয়ে এমন ছেলে খেলা আর মানায় না। তবে বিষয়টি ভিন্ন হতো যদি দেমির তার মাঝে খারাপ কিছু অনুভব করত। অথচ সকল সংশয়ের উপেক্ষা করে নতুন এই উপস্থিতি ওকে কিছুটা স্বস্তি দিচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেতেই হাফ ছাড়ল জিয়া। নিজ থেকে ব্রাশে প্যাস্ট লাগিয়ে দেমিরকে দিয়ে বলে, আপনি এখন নাস্তা করবেন না? হুম। ছোট্ট একটি জবাব।
আচ্ছা। বলে জিয়া প্রস্থান নেয়। এত কাঠ ঘর পুড়িয়ে সে রান্না তো করলো, কিন্তু এখন সেটি ওই লোকের পছন্দ হলেই হয়। কাল থেকে যতটুকু জিয়া চিনতে ও বুঝতে পেরেছে যে রাগী মেজাজি অহংকারী সহ আরও বদগুণের অধিকারী হওয়ার পাশাপাশি দেমের ভীষণ খুঁতখুঁতে এক ব্যক্তিও। জিয়া হাফ ছেড়ে ভাবে, যত ধরনের বদ অভ্যাস আছে সেগুলোর সবটাই বোধহয় এই লোকের আয়ত্তে আছে। হাত মুখ ধুয়ে এসে ডিভানে বসেছে দেমির। ধীরস্থির হয়ে কপালে ছড়িয়ে থাকা অগোছালো চুলগুলো হাত দিয়ে গোছানোর এক ক্ষুদ্র চেষ্টা চালায়। আজ কতদিন নিজ হাতে চুলে চিরুনি চালায় না সে। কবে থেকে যে রেশমি চুলগুলো জেল দিয়ে গুছিয়ে রাখে না তার হিসেব নেই। যত্নের অভাবে কেমন যেন রুক্ষ হয়ে এসেছে চুলগুলো। এসব দুঃখী ভাবনার মাঝেই ছাদ ঘটে দরজার মৃদু শব্দে। পরপর নাকে এসে লাগে এক বিশেষ সুঘ্রাণ। খাঁটি ঘি ও নানান মশলার সম্মেলনে তৈরি এক মোহনীয় খুশবু। তৎক্ষণাৎ দেমিরের মাঝে এক চাপা চঞ্চলতা জড়ো হয়। করবে না করেও প্রশ্ন করে বসে। আজ নাস্তায় কি? দেমিরকে নিজে আগ্রহ নিয়ে কথা বলতে দেখে কিছুটা খুশি হয় জিয়া। মুচকি হেসে বলে, আপনার পছন্দের মাখা মাখা খিচুড়ি, সাথে গরুর গোস্ত ভুনা ও বেগুন ভাজা। এর আগেও তো অনেকবার এগুলো খেয়েছি, কিন্তু এরকম ঘ্রাণ পাইনি। কারণ আজকের রাঁধুনি ভিন্ন। কে? এই প্রশ্নের উত্তর দেয় না জিয়া। লোকমা তুলে দেমিরের মুখের কাছে নিয়ে বলে, দেখি হাঁ করুন। আর খাবার কিন্তু একটু গরম, মাত্রই রান্না শেষ হলো। ধীর সুস্থে খেতে হবে। লাইট জ্বালাবে না? চশমা দাও আমার। লাগবে না লাইট, আমি সবকিছু স্পষ্টই দেখতে পাচ্ছি। নিজের প্রয়োজনকে পাশ কাটিয়ে দেমিরের স্বাচ্ছন্দ্য বোধে বেশি মনোযোগী জিয়া। বিষয়টা একটু হলেও দেমিরের মনকে পুলকিত করল। তবু বাহির থেকে নির্বিকার বনে প্রথম লুকমা মুখে তুলতেই স্বাদের আস্বাদনে হারিয়ে গেল যেন দেমির। এত সুস্বাদু, একদম ভিন্ন এক স্বাদ। তৃপ্তিতে মন ভরে এলো সঙ্গে সঙ্গে। মন থেকে কেমন যেন উৎফুল্ল বোধ হলো। অনুভূতির এই পরিবর্তন চেহারায়ও ঘটেছে। ঝিলিক দিয়ে উঠেছে সেটি। জিয়া নীরবে সেটি খেয়াল করে মনে মনে স্বস্তি পায়। সে সত্যি ভয়া ছিল, এখন দেমিরকে পছন্দ করতে দেখে অনেক খুশি হয়। যাক, সে সার্থক। কিন্তু ওর খুশির মাত্রাকে আরো বাড়িয়ে দিতে দেমির আমোদ গলায় বলে, তোমার রান্নার হাত অসাধারণ, অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। জিয়া ভাবেনি দেমির ওর প্রশংসা করবে, তাই সেও সময় ব্যয় না করে উচ্ছ্বসিত গলায় প্রত্যুত্তর করে, ধন্যবাদ। কিঞ্চিত মাথা নাড়িয়ে দেমির খেতে খেতে ফের বলে, আমি ভীষণ ভোজন রসিক মানুষ ছিলাম, প্রচুর খেতাম। বিভিন্ন ধরনের খাবার খেয়ে দেখা আমার এক ধরনের শখ ছিল বলতে পারো। যেমন খেতাম তেমন শরীর চর্চাও করতাম। ফিট থাকতে হবে যে। পুরুষালী কালছে খাড়ি ঠোঁট এক পাশে বেঁকেছে কিছুটা। হালকা হাসির রেশ বেশ মনোযোগ দিয়ে সেটা দেখলেও জিয়া। সাথে দেমিরকে সহজ হতে দেখে সেও তাল মিলিয়ে বলল, তাহলে সবগুলোর মধ্যে কোন দেশের খাবার আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? কত দেশের খাবার খেয়েছি তার হিসেব নেই। কিছু কিছু একটু আপত্তিকর লাগলেও অধিকাংশ সত্যি অনেক সুস্বাদু। কিন্তু সত্যি বলতে দিন শেষে নির্দেশের খাবারই এই মনকে শান্ত করতে সক্ষম। আমি রান্নায় তেমন পারদর্শী নই, তবে রাতে আমার ভালো লাগে। শখ বলতে পারেন। আপনার যখন যা খেতে মন চাইবে আমাকে বলবেন, আমি রেঁধে দিব। সেরা না হলেও একেবারে ফেলে দেবার মতো হবে না, এতটুকু নিশ্চয়তা দিতেই পারি। এবারে আর সামান্য নয়, ঠোঁট ছড়িয়ে হাসলো লোকটা। অদ্ভুত সুন্দর সেই হাসি। চোখের পাশের চামড়াগুলো হাসির তালে কুঁচকে যায়। দেখতে বড্ড আদুরে লাগে। হঠাৎ করেই দেমিন অনুভব করে সে হাসছে। বিষয়টা মস্তিষ্কে যেতেই সহসায় থেমে যায় সে। সামান্য এক বিষয়ে সে এত খুশি হয়েছে, ভাবতেই অবাক লাগছে। এসব কি হচ্ছে? দেমির অস্বস্তি অনুভব করলো। গলা খাকারে দিয়ে কথা ঘোরাতে বলল, অযথা দুবার নাস্তা বানালে। কথাটি যেন বুঝলো না জিয়া। পাল্টা জানতে চেয়ে বলে, দুবার নাস্তা বানাবো কেন? তুমি খাওনি? না, এখনো খাইনি। আপনার শেষ হলেই আমি খেয়ে নিব। মুখের বুলিয়ে আবারও ফুরালো। মেয়েটি তাকে বারংবার বিস্মিত করছে। আচ্ছা, ওকে এমনই থাকবে, না সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, যখন আর ওর দেমিরের কথা মনে থাকবে না?
তিক্ত বিরক্ত লাগবে এই অকেজো মানুষটাকে, যখন সে শুধুই আপন স্বার্থ বুঝবে। নিজেকে নিয়ে সদা সংশয়ে ভুগে অতিরিক্ত অযথা এই ভাবনাগুলোর কারণে মিষ্টি মুহূর্তটি এক লহমায় তেতো করে তুলল দেমির, এমনই এক চিন্তায় যার এখনো কোনো অস্তিত্বই নেই। সময়টা অলস দুপুর, বাহিরে রোদের তাপ কমে এসেছে। দেমির চুপচাপ খাটে আতশোয়া হয়ে কানে হেডফোন গুজে ক্রমাগত পা নাচাচ্ছে। এদিকে একদম মনু পরিবেশে জিয়া কিছুটা একঘেয়েমি অনুভব করতেই ঘর থেকে বেরিয়ে এসেছে। এখানে আসার পরে ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখা হয়নি। এখন সব কিছু সময় নিয়ে চিনে নেওয়া যাক। এখন থেকে জিয়াকেই তো সবটা সামাল দিতে হবে, তাই যত দ্রুত এই বাসার সাথেও পরিচিত হতে পারবে তত দ্রুতই ওরা জিয়ার আপন হয়ে উঠবে। দেমিরের বিশাল পরিধির এই ঘরটা সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম মাঝ বরাবর। এরপর এই ঘরের দুপাশে দুটি করে মোট 4টি ঘর আছে। প্রথম সিঁড়ি পাশে অর্থাৎ ডান পাশ থেকে শুরু করে জিয়া প্রথম ঘরের দরজার নখ ঘোরাতেই দরজাটি খুলে যায়। ভেতরে উঁকে দিতেই নজরে আসে বড় একটি ঘর। এই বাড়ির প্রত্যেকটি কক্ষই বোধহয় এরূপ বিশালাকার। চারপাশে দৃষ্টি বুলিয়ে জিয়া বুঝলো এটি একটি পরিত্যক্ত কক্ষ। আসবাবপত্র তেমন একটা নেই, যা আছে তাতেও মোটা সাদা কাপড় মেলে রাখা, যাদের উপর মাকড়সা আপন জাল বুনেছে। বিছানাতেও কোনো চাদর নেই। অনেকদিন অব্যবহৃত থাকার কারণে ঘরের বাতাস কিছুটা গুমোট হয়ে এসেছে। জিয়া সেখান থেকে বেরিয়ে আসে। পরপর পাশের দরজা খুলতেই তার বিস্ময়ের শেষ থাকে না। খোলা একটি জায়গা, মাথার ছাদবিহীন, অনেকটাই ব্যালকনির মতো, কিন্তু পরিসরে অনেক বড়, একটু বেশি বড়। সহজ ভাষায় একে ছাদই বলা চলে, কিন্তু সিমেন্টের বদলে এখানকার মেঝে বড় বড় টাইলসে মোড়া। চারপাশে কোমর সমান উঁচু মোটা রেলিং, একপাশে বড় একটি দোলনা। দোলনাটিতে হাত বুলিয়ে জিয়ার মন নেচে উঠল যেন। অলস সময় কাটাতে এখানে এসে বসে থাকা যাবে। কিন্তু একটি বিষয় যা জিয়ার মনোযোগ কাটলো সেটি হলো এত বড় খালি একটি জায়গাতে গাছপালার চিহ্ন মাত্র নেই। ঠিক কেমন যেন খাকা মরুভূমির মতো মনে হচ্ছে। জিয়ার মতে সজ্জিত নানান গাছ ও ফুল ছাড়া ছাদের কোনো সৌন্দর্য নেই। খোলা এই জায়গাটির শোভা বাড়ায় প্রাকৃতিক রূপ। সময় ও সুযোগ বুঝে জিয়া একদিন আবদার করবে দেমিরের কাছে, এখানে যেন ওকে গাছ লাগানোর অনুমতি দেয়। কিছুক্ষণ পুরো ছাদটা হেঁটে জিয়া বেরিয়ে আসে। দরজা আটকে এবার চলে আসে বাঁ পাশে। প্রথম ঘরটিও এর আগের মতো একটি অব্যবহৃত ঘর। এখানে আসবাবের পরিমাণ হয়তো আরও কম। কারোরই যে এখানে কখনো আসা কিংবা থাকা হয় না সেই বিষয়টি স্পষ্ট। এবার বাকি একদম ঘরটি, এটাকেও একটি খালি ঘর ভেবে নব ঘোরায় জিয়া, অথচ দরজাটি খুলে না। কিঞ্চিত অবাক হয় জিয়া। এরপরও বেশ কয়েকবার বল প্রয়োগ করে খোলার চেষ্টা করলেও একই ফলাফল মেলে, অর্থাৎ ঘরটি লক করে রাখা। এখানে তাহলে কি আছে? স্টোর রুম অবশ্যই নয়, সেটির অবস্থান নিচে। জিয়া সকালে কাজ করতে গিয়ে দেখেছে। তাহলে এখানে কি আছে? ভাবুক কৌতূহলী জিয়ার চিন্তার অবসান ঘটে পেছন থেকে আসা এক গম্ভীর কণ্ঠস্বরে। তুমি এখানে কি করছো? আচমকা পেছন থেকে আসা পুরুষালী ভারী কণ্ঠস্বরে হাঁক চুকে গিয়েছে জিয়া। তড়িৎ পেছু ঘুরতে দৃষ্টিগোচর হয় দেমিরের নিরেট মুখ ক্রান্তি। মৃদুয়ার মাঝে গাঢ় ভাঁজ স্পষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে বিপরীতে অবস্থান করা ব্যক্তির দিকে সরাসরি তাকাতে ব্যর্থ হওয়ায় দেমির সর্বদা তার নজরে কিছুটা নত করে রাখে। শুধুমাত্র যখন অতিমাত্রায় রাগান্বিত থাকে তখনই মুখ উঁচিয়ে রাখে সে। যেমন এখনও দেমির তার সুদীর্ঘ শৈলপ্রান্ত টান টান করে জিয়ার বরাবর দাঁড়িয়ে, যা দেখে সহসাই জিয়া আড়ষ্ট হয়ে পড়ে। আর মধ্যে দ্বিতীয় কোনো অবকাশ না দিয়ে দেমির আবারও খেকে ওঠে। জবাব দিচ্ছ না কেন? এখানে কি করছো? ভয়ে কিছুটা পেছনের দিকে ছুটিয়ে যায় জিয়া, কিন্তু তাকে মনে থাকলে চলবে না। সে তো অনধিকার চর্চা করছিল না। এই বাড়ির প্রতিটি কোণার প্রতি অংশের উপর ওর অধিকার রয়েছে এখন। তাই সরল কণ্ঠে তবে মাঝে থাকা জড়তা লুকিয়ে নিয়ে বলল, কাল এখানে আসার পর তো আর সময় হয়নি, তাই আজ একটু ঘুরে ফিরে বাড়িটা দেখছিলাম। কোথায় কি আছে বুঝে নিচ্ছিলাম, যেন কোনো কিছুরই যত্নের বাহিরে না থাকে। দেমির এই কথায় তেমন গুরুত্ব দিল না। তার সমস্যা এই ঘর নিয়ে। অনেকক্ষণ যাবৎ কক্ষে জিয়ার উপস্থিতি অনুভব করতে না পেরে বিচলিত হয় দেমির। নতুন বাসা, নতুন পরিবেশ,
কোথাও আবার কোনো সমস্যা হলো নাকি জিয়ার? চিন্তায় আর তাই দ্বিতীয় কিছু না ভেবে ঘরের বাইরে চলে আসে ও। সাধারণভাবেই প্রথম গন্তব্য ছিল ছাদ, কিন্তু এর মাঝে কানে সূক্ষ্ম এক আওয়াজ আসে, যেন কেউ বারংবার দরজার নব ঘোরানোর চেষ্টা করছে। অতঃপর কিছু একটা খেয়ালে আসতেই ভীষণ রাগ হয় ওর। ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ পছন্দ নয় তার, সেখানে এই ঘরটি দেমিরের কাছে অত্যন্ত বিশেষ। এই ঘরে ও ব্যতীত শুধু শেফালি আপার প্রবেশের অনুমতি আছে, তাও কেবল সপ্তাহে একবার, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। প্রয়োজনে বাধ্য হয়েই তাকে ওই ঘরে ঢুকতে দেয় দেমির, নতুবা তাও দিত না। এই ঘর ওর কাছে এক আবেগ, তো অন্যদিকে হাহাকারে পূর্ণ। দেমির এক প্রকার আঙ্গুল তুলে কঠোর গলায় শাসিয়ে দিল জিয়াকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।